নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 3রা ডিসেম্বর মার্কেটে আবার আমরা একটা পতন দেখলাম এবং এই নিয়ে পরপর 4টে ট্রেডিং ডেতে কি নিফটি কি সেন্সেক্স বা সার্বিকভাবে ভারতীয় শেয়ার বাজারে একটা লাগাতার পতন চলছে। এর মাঝখানে নিঃসন্দেহে আমরা নিফটি এবং সেন্সেক্সকে নতুন সর্বকালীন উচ্চতায় উঠতে দেখেছি বটে, কিন্তু তারপর হঠাৎ করে যে ছন্দপতন হয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই। এবং যে নিফটি এবং সেন্সেক্সে কেবলমাত্র পতন আসছে তা না, সার্বিকভাবে প্রায় সমস্ত সেক্টর জুড়ে আমরা ক্রমাগত পতন দেখে চলেছি এবং এর পেছনে ডেফিনেটলি কয়েকটা কারণ রয়েছে। সেই কারণগুলোকে নিয়ে আজকের আলোচনা করার প্রয়োজন রয়েছে, যে কারণে ভারতীয় শেয়ার বাজারে আমরা এই হেন দুর্বলতা দেখতে পাচ্ছি। এবার চলে আসা যাক যে আজকের মার্কেটে অর্থাৎ 3রা ডিসেম্বরে বিভিন্ন ইন্ডাইসেসগুলো কেমন পারফরমেন্স করেছে। বলে রাখার ভালো যে নিফটি ব্যাংক এবং নিফটি আইটি তারা ভারতীয় শেয়ার বাজারের মান বাঁচিয়েছে, কিন্তু বাকি সেক্টরগুলোর খুব খারাপ অবস্থা, মানে যেটাকে বলে একটা ডিপ কাট, মানে একটা বড় ক্ষত কিন্তু সৃষ্টি হয়েছে বিভিন্ন সেক্টরাল ইন্ডাইসেসগুলোতে। নিফটি আজকের 46 পয়েন্ট পতন দেখেছে, 0.18% পতন। সেন্সেক্স 31 পয়েন্ট পতন, অর্থাৎ ভীষণ হালকা, 0.04 পয়েন্ট পার্সেন্ট। নিফটি ব্যাংক আজকে পজিটিভে বন্ধ হয়েছে, 0.13%। নিফটি আইটি 0.76% পতন হয়েছে। এবং নিফটি আইটি সমস্ত সেক্টরে আমরা পতন দেখছি, কিন্তু নিফটি আইটি কেন আজকের মুখ তুলে তাকিয়েছে, কেন আজকে রেজিস্ট করতে পেরেছে এই পতনটা, সেটা আলোচনা করার প্রয়োজন রয়েছে। বিএসসি স্মল ক্যাপ 0.43%, বিএসসি মিড ক্যাপ খুব খারাপ অবস্থা, 0.95% পতন। নিফটি অটো 1.2% পতন। ক্যাপিটাল গুডস বিএসসি 1.31% পতন। বিএসসি কনজিউমার ডিউরেবলস 1.24% পতন। বিএসসি ফাস্ট মুভিং কনজিউমার গুডস 0.67% পতন প্রভৃতি। এইবার যেটা দাঁড়াচ্ছে যে কি কি কারণ হতে পারে ভারতীয় শেয়ার বাজারে কি পতন হচ্ছে। মূলত ভারতীয় শেয়ার বাজারে আমরা পতন দেখছি, বলা যেতে পারে গোটা বিশ্বে যত বড় বড় শেয়ার বাজারগুলো রয়েছে তার মধ্যে আন্ডার পারফর্ম করছে ভারতীয় শেয়ার বাজার। আজকের এশীয় মার্কেটগুলো মিশ্র ছিল এবং যদি দেখা যায় যে বিভিন্ন যে মার্কেটসগুলো রয়েছে তার মধ্যে কিছু মার্কেটস অর্থাৎ নিকের মতন তারা পজিটিভলি পারফর্ম করেছে, হ্যাংসেং তারা নেগেটিভ রিটার্ন দিয়েছে। অর্থাৎ এশীয় বাজার থেকে একটা বড় ক্লু পাওয়া যাবে এমনটি কিন্তু নয়। এইবার এই মাসে যে ঘটনাগুলো ঘটতে পারে সেগুলোর উপর ফোকাস আমাদের করা উচিত, কারণ এদের উপর কিন্তু অনেকটা নির্ভর করবে গোটা বিশ্ব বাজারের প্রকৃতি, কিরকম মানে গতি প্রকৃতি। কিভাবে? প্রথম কথা, আমরা জানি যে আমেরিকার ফেডারেল ব্যাংক তাদের যিনি চিফ জেরম পাওয়েল তিনি একটি সিদ্ধান্ত নিতে পারেন ইন্টারেস্ট রেটের ব্যাপারে, অর্থাৎ সেটা কমাবেন নাকি একই মানে স্ট্যাটাস কো মেনটেন করবে, একই অবস্থায় রাখবেন, সেটা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে, জল ঘোলা হচ্ছে। ট্রাম্প বারবার হুমকি দিচ্ছেন যদি জেরম পাওয়েল তিনি ইন্টারেস্ট রেট কম করেন, খুব স্বাভাবিকভাবে সেক্ষেত্রে যেগুলো ভ্যালুয়েবল অ্যাসেটস বা ভ্যালুয়েবল মেটালস বা প্রেশাস মেটালস এমনকি সেমি প্রেশাস মেটালস, খুব স্বাভাবিকভাবে সেখানে নতুন করে একটা উত্থানের সম্ভাবনা তৈরি হয়, যেটার ওপর আশা করে অর্থাৎ ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট কমাতে পারে এই আশা করে বিগত প্রায় এক সপ্তাহ ধরে লাগাতার আমরা সোনার দামে এবং রূপোর দামে ক্রমাগত উত্থান দেখে চলেছি। বাঙালি মধ্যবিত্ত পরিবারের জন্য খুব খারাপ একটি সংকেত, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিনিয়োগকারীদের জন্য ডেফিনেটলি খুব ভালো একটা সংকেত। 1, 2 নম্বর, যদি ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট স্ট্যাটাস কো মেনটেন করে তো কি হবে? সেক্ষেত্রে ক্রিপ্টো মার্কেট যেটা আশঙ্কা করছিল যে ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট নাও কমাতে পারে, তার ফলে অক্টোবর 10-এ যেরকম ক্র্যাশ করেছিল, কিন্তু তারপর লাগাতার একটা দুর্বলতা দেখাচ্ছিল। কিন্তু এই যে আশায় যে ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট কাট করতে পারে, তার ফলে বিগত 24 ঘন্টায় বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি, তার মধ্যে বিটকয়েন থেকে শুরু করে ইথেরিয়াম থেকে শুরু করে সোলানা বা চেইন লিঙ্ক প্রভৃতি যে ক্রিপ্টোকারেন্সিসগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু প্রায় 10 থেকে 12% উত্থান এসেছে বিগত 24
ঘন্টায়। অন্যদিকে ন্যাসড্যাকে দেখুন, ন্যাসড্যাকেও সেখানে কিন্তু ভালো উত্থান এসেছে বিগত কাল রাতে। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি ইউজুয়ালি একটা হিন্ট নেয় ন্যাসড্যাক মানে ন্যাসড্যাক কম্পোজিট যেটা রয়েছে তার থেকে, অর্থাৎ যেখানে টেকনোলজি হেভি কোম্পানিজগুলো থাকে, অর্থাৎ এই ইন্ডাইসটা সেইটাকে কিন্তু ফলো করার চেষ্টা করে, ইউজুয়ালি ফলো করার চেষ্টা করে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট। সুতরাং কালকে একটা দুর্দান্ত উত্থান হয়েছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। সোনার দানার দাম দারুণভাবে বৃদ্ধি পেয়েছে, কপারের দাম বৃদ্ধি পেয়েছে, প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেয়েছে অন্তত আজকের দিনে। অর্থাৎ ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেলে ভারতের অর্থনীতির জন্য ভালো নয়, কপারের দাম বৃদ্ধি পেলে ভারতীয় অর্থনীতির জন্য ভালো নয়। আমাদের কপার আমদানি করতে হয়, বিশ্ব জুড়ে কপারের আকাল পড়েছে, সে একের পর এক খনি বন্ধ হচ্ছে। সুতরাং কপারের দাম যত বৃদ্ধি পাবে, আমরা যেহেতু কপার আমদানি করতে বাধ্য হই, তার কারণটাই এটা যে আমাদের বিভিন্ন রিনিউয়েবল এনার্জি যে প্রজেক্টসগুলো রয়েছে, আমাদের যে ইলেকট্রিক ভেহিকেলস রয়েছে, এরা টনকে টন এরা কিন্তু কপার ব্যবহার করে থাকে। এছাড়া বিভিন্ন ট্রান্সফরমার্স গ্রেডস প্রত্যেকে কিন্তু এই ধরনের কপার এর ব্যবহার করে থাকে। তার ফলে কপারের দাম বৃদ্ধি পেলে ভারতীয় অর্থনীতির পক্ষে খারাপ, সোনার দাম বৃদ্ধি পেলে ভারতীয় অর্থনীতির পক্ষে খারাপ। যেইগুলো আমরা আমদানি করে থাকি, সবচেয়ে বেশি পরিমাণে আমদানি করে থাকি, সেইগুলোই আমাদের এই মুহূর্তে দারুণভাবে আঘাত করে চলেছে। ক্রুড অয়েল, সোনা, কপার এবং প্রাকৃতিক গ্যাসের দামও আজকে বৃদ্ধি পেয়েছে। প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি পেলেও সেটা আমাদের ক্ষতি করে, কারণ আমরা বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস কিনে থাকি মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে ইরাক এবং কাতারের কাছ থেকে। তার মানে যেটা দাঁড়াচ্ছে এগুলো খারাপ খবর ডেফিনেটলি। এছাড়া শুক্রবার অর্থাৎ এই সপ্তাহের ডিসেম্বর মাসের আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক ফেড, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তারা ইন্টারেস্ট রেট নিয়ে কি সিদ্ধান্ত নেন সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। যেখানে অধিকাংশ বিশেষজ্ঞ মনে করছেন যে একটা ইন্টারেস্ট রেট কম করার সম্ভাবনা রয়েছে, সেখানে কিছু বিশেষজ্ঞ বলছেন যে আমাদের যে আরবিআই তারা ইচ্ছা করলে ইন্টারেস্ট রেট নাও কমাতে পারে। তার কারণ জিডিপি জিডিপি এত ফাস্ট গ্রো করছে, সেই জন্যে ভারতীয় মানে এই জিডিপি গ্রোথকে আরো এক্সেলারেট করার প্রয়োজন নেই বলেও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মনে করতে পারে। আরেকটি খারাপ খবর কি? আরেকটি খারাপ খবর হচ্ছে ভারতীয় মুদ্রা তার সর্বকালীন নিম্ন স্তর ছুঁয়ে ফেলেছে ডলারের তুলনায়, ডলারের এগেনস্টে। এবং যদি খেয়াল করে দেখেন যে বিগত মানে মাফ করবেন, এই মার্কেট একটু বন্ধ হওয়ার আগে ডলার ট্রেড করছিল 90 টাকা 21 পয়সা, অর্থাৎ 90 টাকা আজকে ছাড়িয়ে গেছে টাকা। কেন? অনেকেই বলছেন যে সাধারণত যখনই এইভাবে ডলারের দাম বৃদ্ধি হতে থাকে তখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইউজুয়ালি তাদের ইন্টারভেনশন থাকে। এক্ষেত্রে আরবিআই অ্যালাউ করছে টাকাতে যাতে আরো বেশি পতন আসে বা সিলেক্টিভ ইন্টারভেনশন করার পক্ষপাতী তারা। এবং বিভিন্ন বিশেষজ্ঞর বক্তব্য অনুযায়ী যে ভারতবর্ষে এই মুহূর্তে ভারতীয় মুদ্রা টাকার মানে ডলারের তুলনায় 5% বেশি পতন দেখেছে। ভারত কেন, এশিয়ার মধ্যে উইকেস্ট কারেন্সি এই মুহূর্তে ভারতবর্ষের টাকা। এছাড়া ফিলিপিন্স, তাদের টাকা সাফার করছে। সুতরাং যেটা বলা যেতে পারে যে ভারতীয় যখনই টাকা এইভাবে দুর্বল হতে থাকবে, আমাদের ইম্পোর্টের দাম বেড়ে যেতে বাধ্য। ইম্পোর্ট মানে যে পণ্যগুলো আমরা সবচেয়ে বেশি আমদানি করে থাকি, অলরেডি আলোচনা করলাম, সোনা বলুন, তেল বলুন, কপার বলুন, দাম বৃদ্ধি পাওয়া, ডলার শক্তিশালী হওয়া মোটেই ভালো না। এই পণ্যগুলো আমরা মূলত আমদানি করে থাকি। তাই জন্যে ইম্পোর্ট ওরিয়েন্টেড কোম্পানিজগুলো যারা বিদেশ থেকে পণ্য আমদানি করে ভারতবর্ষের মাটিতে বিক্রি করে থাকেন, তাদের কোম্পানি বা তাদের কোম্পানির শেয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে এই ধরনের কোম্পানিজের ক্ষেত্রে। অন্যদিকে যেগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, যে কোম্পানিগুলো মূলত এক্সপোর্ট করে থাকে, বিশেষভাবে বলতে হয় ভারতবর্ষের ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজ, তারা আজকে পজিটিভ। তার কারণ যত ডলার শক্তিশালী হবে এবং টাকা দুর্বল হবে, তত কিন্তু এই ইনফরমেশন টেকনোলজি কোম্পানি যারা বিদেশে তাদের সফটওয়্যার এবং সার্ভিসেস এক্সপোর্ট করে থাকে, তাদের প্রফিট ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। এই জন্যে
ডলার শক্তিশালী হলে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো তারা সবসময় লাভবান হয় এবং ইম্পোর্ট কোম্পানিগুলো তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই কারণটাও চিন্তায় ফেলেছে বিনিয়োগকারী এবং যারা ট্রেডার্স তাদের। আরেকটি ঘটনা যেটা এখনো মারাত্মক হইচই হয়নি, কিন্তু যেটা গোটা বিশ্ব বাজারকে ডিস্টার্ব করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে ব্যাংক অফ জাপানের একটি সিদ্ধান্ত। ব্যাংক অফ জাপান এই মাসেই সিদ্ধান্ত নেবেন যে তারা ইন্টারেস্ট রেট বৃদ্ধি করবেন কিংবা করবেন না। যদি ব্যাংক অফ জাপান ইন্টারেস্ট রেট বৃদ্ধি করেন, যেটা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ জাপানে ইন্টারেস্ট রেট যেটা মাফ করবেন ইনফ্লেশন, সেটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। সুতরাং ব্যাংক অফ জাপান যদি ইন্টারভিন করে, তারা ইকোনমিতে অর্থের যোগান যদি কমিয়ে দেন, যদি ইন্টারেস্ট রেট বৃদ্ধি করেন, সেক্ষেত্রে যে বিদেশি সংস্থা বলুন, বিদেশি কোম্পানি বলুন, বিদেশি দেশগুলো বলুন বা ইন্ডিভিজুয়ালস বলুন, যারা জাপানের কাছ থেকে বিভিন্ন ব্যাংকগুলোর কাছ থেকে সস্তায় ইয়েন তারা লোন করতো, তাদের এখন অনেক বেশি ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে এই ধারের ওপর, যদি ব্যাংক অফ জাপান এই ইন্টারেস্ট রেট বৃদ্ধি করে। তো 2 নম্বর, যেটাকে ক্যারি ট্রেড বলা হয়, অর্থাৎ কম ইন্টারেস্ট রেটে জাপান থেকে টাকা তুলে ইদার আমেরিকা বা অন্যান্য ডেভেলপ দেশগুলোতে বন্ডে বিনিয়োগ করা অথবা তাদের ইকুইটি বিনিয়োগ করা, সেটা আরও কম লাভবান হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে একটা ভীতি রয়েছে, যদি এরকম ইন্টারেস্ট রেট ব্যাংক অফ জাপান বৃদ্ধি করেন, সেক্ষেত্রে সবাই বাধ্য হবেন যারা টাকা ধার নিয়েছিলেন, সেক্ষেত্রে ইকুইটি বিক্রি করা বা বন্ড বিক্রি করে সেই টাকাটা জাপানের বিভিন্ন ব্যাংকে শোধ করা, যাতে তাদের ঘাড়ে অতিরিক্ত ইন্টারেস্টের যাতে ওয়েট না চলে আসে। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে। আজকের সিলভার আজকেরও মাথা খারাপ করে দেওয়ার মতন অবস্থা। আজকের 1003 টাকা কিন্তু সিলভারের দাম প্রতি কিলোতে বৃদ্ধি পেয়েছে। সোনা প্রায় 600 টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এবার চলে আসি হচ্ছে যে নিফটি বিভিন্ন ইন্ডাস্ট্রিজের কথা তো বললাম। একটা আইপিও আসছে মিশো, আজকে তার কিন্তু সাবস্ক্রিপশন শুরু হয়ে গেছে। 3 তারিখ থেকে 5 তারিখ অবধি মিশোর আইপিওর সাবস্ক্রিপশনের জন্য ওপেন থাকছে। 106 টাকা থেকে 111 টাকা হচ্ছে তার প্রাইস রেঞ্জ, অর্থাৎ লোয়ার রেঞ্জ লোয়ার ব্যান্ড হচ্ছে 105 টাকা, হায়ার ব্যান্ড হচ্ছে 111 টাকা। এইবার ন্যূনতম 135টা শেয়ার কিনতে হবে। ন্যূনতম মিনিমাম ইনভেস্টমেন্ট ভ্যালু 14,175 কোটি, মাফ করবেন 14,175 টাকা। এবার ইস্যু সাইজ 5,421.2 কোটি টাকা। 8ই ডিসেম্বর মোটামুটি টেন্টেটিভ অ্যালটমেন্ট ডেট, অর্থাৎ যে সময় বিনিয়োগকারীরা বুঝতে পারবেন যে তারা কত সংখ্যায় শেয়ার পেলেন বা আদৌ শেয়ার পেলেন কিনা, এবং 10ই ডিসেম্বর লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অন্যান্য কোম্পানির মতন এটা একটা টেকনোলজি বেসড ই কমার্স প্ল্যাটফর্ম। অন্যান্য যে কোম্পানিজ রয়েছে এর সমমানের কোম্পানি, তাদের নিয়ে যেরকম উৎসাহ ছিল, মিশো নিয়েও কিন্তু দারুণ উৎসাহ রয়েছে মানুষজনের মধ্যে। এবং এখানে আজকে একদিনে অলরেডি বিকেল 4:02 যে ডেটা রয়েছে, সেখানে রিটেল ইনভেস্টাররা 3.35 গুণ তারা ওভার সাবস্ক্রিপশন করিয়ে দিয়েছেন। নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা 1.36 গুণ তারা সাবস্ক্রাইব করেছে, অর্থাৎ ওভার সাবস্ক্রিপশন হয়েছে। কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স তারা 0.46, অর্থাৎ পুরোটা এখনো সাবস্ক্রিপশন করেনি। যেটা বোঝা যাচ্ছে রিটেল ইনভেস্টারদের মধ্যে কিন্তু মিশোর যে আইপিও সেটা নিয়ে কিন্তু একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে। তার কারণ মিশো অন্যান্য কোম্পানিগুলোর মতন তারা কিন্তু মূলত অফার ফর সেলের উপর নির্ভর করছে না, তারা ফ্রেশ ইস্যুয়েন্স অফ শেয়ার করছে, অর্থাৎ নতুন শেয়ার বাজারে আনছে, সবাইকে এক্সিট দিয়ে দিচ্ছে এমনটি নয়। এর কারণে একটা আকর্ষণ তৈরি হলেও হতে পারে। এছাড়া রিয়েলটি সেক্টর নিয়ে একটু আলোচনা করা দরকার, যে রিয়েলটি সেক্টরও কিন্তু হাপিত্তেশ করে বসে আছে। অন্য বিভিন্ন যে সেক্টর যারা আন্ডার পারফর্ম করেছে বিগত 1 বছর, তার মধ্যে অবশ্যই নিফটি রিয়েলটি এই বছর অবধি, আজকের অবধি মিড মার্কেটে প্রায় 16%, অর্থাৎ 15.81% নিচে নেমে গিয়েছিল নিফটি রিয়েলটি। সুতরাং নিফটি রিয়েলটি দারুণ আন্ডার পারফর্ম করেছে। 100 বেসিস পয়েন্টস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই গোটা বছরে কমিয়ে দিয়েছে। তা সত্ত্বেও রিয়েলটি সেক্টরে কোনো মুভমেন্ট আসেনি। এই সপ্তাহে যদি আরবিআই যদি ধরে নিই তর্কের খাতিরে তারা ইন্টারেস্ট রেট কমাচ্ছেন, সেক্ষেত্রে কি সেটা বুস্ট আপ করতে পারবে নিফটি রিয়েলটির ক্ষেত্রে? 2020 পর যখন বিপুল পরিমাণ অর্থ এসেছিল বিনিয়োগকারীদের হাতে, হেলিকপ্টার মানি বলা হয়, তারপর কিন্তু রিয়েলটির দাম এতটাই বৃদ্ধি পেয়ে গিয়েছিল যে সেটা সাধারণ বিনিয়োগকারী বা সাধারণ বায়ারদের প্রায় হাতের বাইরে চলে গিয়েছিল বলা চলে। তার ফলে ইনভেন্টারি বৃদ্ধি দারুণভাবে হয়েছে।
এটা বলা চলে। একটা রিয়েলিটি চেক রয়েছে, হয়তো যারা বায়াস তার অপেক্ষা করছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি আরও ইন্টারেস্ট রেট কমান, সেক্ষেত্রে তাদের ঋণ নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে, কারণ সেক্ষেত্রে সুদের পরিমাণ কম হবে বা ইএমআই এর পরিমাণ কম হতে পারে। এই কারণগুলো ফ্যাক্টরগুলো থাকলেও থাকতে পারে। জিএসটি কমানো হয়েছে, সুতরাং জিএসটি কমানো হওয়ার সুবিধাও কিন্তু যারা নতুন হোম বায়াস তারা এই সুবিধা যদি নিতে চান তারা নিতে পারেন। যাক, ওভারঅল যেটা বক্তব্য যে বেশ কিছু আন্ডার পারফর্মিং সেক্টর 2025-এ আমরা দেখেছি, তার মধ্যে ডেফিনেটলি ইনফরমেশন টেকনোলজি রয়েছে। আরেকটা সেক্টর যেটা বিশেষভাবে উল্লেখ করা যায় সেটা তো বললাম নিফটি রিয়েলটি। এর মধ্যে দেখুন অনন্তরাজ ইন্ডাস্ট্রিজ, যেটা একসময় 2025-এর শুরুতে দারুণ পারফর্ম করছিল, তার কারণটা হচ্ছে এটা ডেটা সেন্টার একটা স্টক হিসাবে মানুষের কাছে দারুণ গ্রহণযোগ্য হয়ে উঠেছিল, সেটাও কিন্তু এই বছরে 35% পতন দেখেছে। ওবেরয় রিয়েলটি প্রায় 29% পতন দেখেছে, এটা আমি ব্লুমবার্গ থেকে নিয়েছি। ব্রিগেড এন্টারপ্রাইজেস 28% পতন, গোদরেজ প্রপার্টিজ 25% পতন প্রভৃতি। যাই হোক, এই মুহূর্তে সেন্টিমেন্টটা কিন্তু খুব একটা যে বুলিশ সেটা তো আপনারা বুঝতে পারছেন না। এছাড়া এফআইআইসদের বিক্রিতে কিন্তু কোনো কার্পণ্য নেই, ক্রমাগত বিক্রি করেছেন, ডিসেম্বরেও ক্রমাগত বিক্রি করছেন। বিগত কালের ডেটাতেও আমরা দেখতে পেয়েছি এফআইআই বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করে চলে গেছেন। যতক্ষণ না এফআইআই ফ্লো কমবে, ডলারের ওপর চাপ বৃদ্ধি পাবে। বিগত কাল বলেছি, তার আগেও বলেছি, এখনো বলছি। আজকে 52 উইকস লো স্টকসগুলোর মধ্যে রয়েছে ওলা ইলেকট্রিক 52 সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়েছে, কেএনআর কনস্ট্রাকশন, ট্রান্সফর্মার্স অ্যান্ড রেকটিফায়ার্স, আভাস ফিনান্সার, এছাড়া কোলগেট, আইনক্স উইন্ড, আইআর, ইডিএ, পাওয়ার ফিনান্স, সিজি কনজিউমার প্রভৃতি। 52 উইকস হায়ার মধ্যে রয়েছে এশিয়ান পেন্টস, বেদান্ত, ক্যানফিন হোমস, হিতাচি এনার্জি, ই ক্লার্ক সার্ভিসেস প্রভৃতি। যা এখানেই শেষ করব। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, সেক্ষেত্রে যে স্টকসগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটি স্টকে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেবার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। এবার সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমি কিন্তু বাধিত হব আপনাদের কাছে। আজকের জন্য নমস্কার।